এটা নিয়ে তো এদের তো ভয়াবহ পরিণত হবে এবং সেই সুযোগটা নানা কারণে জামাত এখন অনেকখানি সামনে এগিয়েছে, বিএনপির সঙ্গে তার দূরত্ব ধীরে ধীরে কমতে শুরু করেছে বলে করিডোরের আলোচনা। মানুষ যখন আওয়ামী লীগ থাকবে না তখন সেখানেও ভোট দিতে পারে। মানুষ চেনে প্রতীক, প্রথমত চেনে ধানের শীষের নৌকা, তারপরে চেনে লাঙ্গলার দাড়িপাল্লা, এরপরে হয়তো হাত পাখাও চেনে, জাসদের মশালও চেনে। বাকি প্রতীকের সঙ্গে মানুষের কোনো সম্পর্কই নেই। আর সবচেয়ে বড় কথা, বিএনপি নেতা তারেক রহমান বলেছেন যে ভবিষ্যতে ক্ষমতায় গেলে তারা আন্দোলনের সকল শক্তিকে নিয়ে সরকার গঠন করবেন। সরকার গঠন করা মানে সবাইকে মন্ত্রী বানানো হয়, লেটস মেক ইট ক্লিয়ার। আর বিএনপি তো দীর্ঘদিন কোনো জোটের মধ্যে ছিল না, তারা যুগপৎ আন্দোলন করেছে। কাজেই একসঙ্গে তারা আন্দোলন করেছে বা বিএনপির জোটে ছিল সেটাও না। আর আন্দোলনের জোট আর নির্বাচনের জোট কি এক? আন্দোলন কি করে মানুষ শুধু নির্বাচন করবার জন্য বা ক্ষমতায় যাবার জন্যে? সেটাই যদি হয় তাহলে তো বলতে হবে এই দলগুলো আসলে মানুষের কল্যাণে কিছু করে না। সো ইদানিংকালে আমার কথাবার্তা শুনে অনেকেই বিরক্ত হন। আমি জানি ছোট ছোট দলের অনেক নেতা, আমার ঘনিষ্ঠজন বন্ধু, তারাও বিরক্ত হচ্ছেন। বিএনপি তো একটা সময় মনে হচ্ছে, আমি যখন বলেছি যে আওয়ামী লীগ যেহেতু নেই, বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনৈতিক দল হিসেবে বিএনপির এখন অপার সম্ভাবনা। বিএনপি নেতাদের অনেকে ভালো লেগেছেন, আবার অন্য অন্য দলের নেতাকর্মীরা বা সমর্থকরা আমাকে তাদের দালাল বানিয়ে দিয়েছিলেন। কিন্তু না, আমি বলেছি যেহেতু আওয়ামী লীগ ভিজিবল না, বিএনপি পারে সেন্টার লেফটের, সেন্টার রাইটদের এবং যারা মধ্যপন্থার তাদের সকলকে সন্নিবেশিত করতে। এক্সট্রিম রাইট বিএনপির পক্ষে হওয়া সম্ভব না, হওয়া উচিত না। এটা হচ্ছে আমার একটা অবজারভেশন, অ্যানালিস্ট হিসেবে। তো এখন লক্ষ্য করলে দেখবেন যে আমি যেমন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছি, সেই 8 তারিখ রাত থেকে একটা সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড, সবার জন্য বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে স্পেস নিশ্চিত করবার কথা আমি বলেছি। একই সঙ্গে আমি বলেছি যে এই মুহূর্তে দেশটাকে ঠিকঠাক করবার জন্যে বিএনপি একমাত্র সম্ভাবনা, তারেক রহমানই একমাত্র শক্তি। এবং আমি একথা বহুবার বলেছি, যত দ্রুত নির্বাচন হয় বাংলাদেশের জন্য মঙ্গলজনক। আমি তো ডিসেম্বরের মধ্যে বারবার বলেছি নির্বাচন ডিসেম্বরের পরে গেলে নির্বাচন কখন হবে আমরা কেউ জানি না। আমি বহুবার, আপনার পুরনো রেকর্ড দেখেন, আমি বহুবার বলেছি যে নির্বাচন যত বিলম্বে হবে বিএনপির হাত থেকে খেলা ধীরে ধীরে চলে যাবে। আজকে দেখেন, আজকে কে রাজনীতি ডিক্টেট করছে? বিএনপি না জামাত, এনসিপি? তারা তো বিএনপির নেতারা তো আসলে আমি তাদের সঙ্গে দীর্ঘদিন মিশি, তারা অত্যন্ত সজ্জন, আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছেন সেখানে, বড়রা তো আছেনই, শ্রদ্ধাভাজনরা। কিন্তু তাদেরকে আমি দীর্ঘদিন যাবৎ চিনে যেটা মনে হয়েছে, বিএনপি আসলে এখন একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠেনি। এটা এখন একটা প্ল্যাটফর্ম, লাইক এ ক্লাব, অ্যান্টাই আওয়ামী লীগ ফোর্সেস আর দেয়ার। বিএনপি আসলে এখন একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠেনি। এটা এখন একটা প্ল্যাটফর্ম, লাইক এ ক্লাব, অ্যান্টাই আওয়ামী লীগ ফোর্সেস আর দেয়ার। এখন বিএনপি নেতারা, আমি নানান জায়গায় শুনি, তাদের আর আমার কথাবার্তা ভালো লাগছে না। ভালো না লাগাটা আমার জন্য ভালো, কারণ তারা যখন আমার কথা তাদের ভালো লাগে না, তাহলে বুঝতে হবে, আমি যেমন প্রায়শই বলি, বিভিন্ন অনুষ্ঠানে বলি, সরকার যখন আমার উপরে বিরক্ত, সরকার যখন আমাকে পছন্দ করে না, তখন বুঝতে হবে যে আমি রাইট ট্র্যাকে আছি। বিএনপি যখন সব কিছু মেস আপ করছে এবং তাদের যখন আমার কথা ভাল লাগে না, তাহলে বুঝতে হবে। আর অ্যাঙ্গারটা কখন হয়, মানুষের রাগ কখন হয় জানেন? যখন তার মধ্যে দুর্বলতা বেশি থাকে। সো বিএনপির লোকজন এখন মনে করে, অনেকেই শুনি, বড় বড় নেতা কর্মীদের কথা আমি জানি না, যে সে তো নির্বাচন চায় না। আমি বলি নির্বাচন দেখি না, এর মানে তো নির্বাচন চাই না তা না। আমি বরং দল হিসেবে বিএনপি যতটা না নির্বাচন চেয়েছে, আমি তার চেয়ে বেশি চেয়েছি। কারণ বিএনপি ধীরে 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 বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কম্প্রোমাইজ করেছে, নিজের অবস্থানের সঙ্গে, নিজের শক্তির সঙ্গে, নিজের কর্মীদের আন্তরিকতা, নিষ্ঠার সঙ্গে, আদর্শের সঙ্গে বিএনপি বহু কম্প্রোমাইজ করেছে। করতে করতে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এটা হওয়া উচিত ছিল না। বিএনপির তো এতদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবার কথা ছিল, অনেক বেশি আসন
থাকবার কথা ছিল। এখন অনেকে আলোচনা করে যে বিএনপি এই ইলেকশনে জিতবে না। আমি অবাক হব না ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়েই যায়, আর সেটা যদি এই সরকারের অধীন হয়। নানান জায়গা থেকে বলা হচ্ছে বিএনপির সিট 120 থেকে 130 হবে, হতেও পারে, অস্বাভাবিক কিছু না। কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ম্যানিপুলেশন, এগুলো বহু আমরা অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছি। টেরও পাবেন না আপনি কীভাবে ইলেকশন ইঞ্জিনিয়ার হচ্ছে। সো সেই জায়গায় এখন তারা বলে যে আমি তো আবার বলি যে তাদের চাইতে বেশি আমি ইলেকশনের কথা বলেছি। লন্ডন বৈঠকের পরে বলেছি আমি বিএনপি ট্র্যাপড, তারেক রহমান ভালনারেবল। আমি খুব আন্তরিকতা নিয়ে তাদের জন্য বলছিলাম, তাদের জন্য মানে দেশের স্বার্থে তারাই একটা সম্ভাবনা। হ্যাঁ, তারা সেই সম্ভাবনার অপমৃত্যু ঘটাতে পারেন, তারা গিয়ে ক্ষমতায় গিয়ে ডেলিভার নাও করতে পারেন, আমি সেটা বলেছি। সেই দায়িত্ব তো আমার না। হ্যাঁ, আমি বহুবার বলেছি জামাত একটা ডিসিপ্লিন দল, ক্যাডার বেস দল, তার নেতাকর্মীরা সংগঠিত, সে যা বলে সেটা করে, কিন্তু তার যেটা দুর্বলতা আছে সেটাও তো আমাকে বলতে হবে। আর আমি তো ওই রাজনীতি সমর্থন করি না, আমি কোনো দল করি না, কিন্তু আমার তো ভেতরে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে। রাজনৈতিক আকাঙ্ক্ষা মানে নেতা হওয়ার আকাঙ্ক্ষা নয়, কোনো দল করার আকাঙ্ক্ষা নয়, দেশটা কীভাবে চলবে সেই আকাঙ্ক্ষার কথা আমি বলছি। সো বিএনপি নেতারা এখন দেখে আমার ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং নেই। আমার বন্ধুবান্ধবরা বলেন, তার মধ্যে বুদ্ধিজীবীও আছেন, রাজনীতিবিদও আছেন, আমি নাকি অন্যের কথা বলি, অন্যদের কথা বলি। হ্যাঁ, আমার অনেক রকমের কাজকর্ম, বিশেষ করে যদি আমাকে কেউ বলেন আমি রয়ের টাকা পাই, কোনো রোজির কোনো কিছু নেই, ইন্ডিয়ার সঙ্গে আমার কোনো কাজও নেই। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমার অনেক রকমের কাজ আছে, ইউরোপিয়ান অনেক দেশের সঙ্গে আমার কাজ আছে, এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে কাদের সঙ্গে আমি কাজ করি। কিন্তু তাদের কথা আমি বলি এ কথা না। যেমন উদাহরণ দিই, আপনি যদি বলেন আমি তো ভারতের অনেক সমালোচনা করে অনেক লেখা লিখেছি, অনেক ব্লগ করেছি, একটু রেকর্ড বুক ঘাটটি দেখবেন। এই যে করিডোর দেয়া নিয়ে, হ্যাঁ, এবং জাতিসংঘের সঙ্গে আমার কাজ আছে, কিন্তু এই যে করিডোরের প্রশ্ন যখন উঠলো মিয়ানমারে, আমি তার তীব্র সমালোচনা করেছি। আমি বলেছি এটা নির্বাচিত সরকার ছাড়া কারো করবার অধিকার নেই, এবং সে আমাদের সশস্ত্র বাহিনীকে যুক্ত না করে এই সিদ্ধান্ত নেওয়া যায় না। তো এটা তো আমাদের বড় বড় দেশগুলোর অনেকেরই চাওয়া ছিল সেটা। তো আমি কার কথা বলি? আসলে নিজের দুর্বলতার দায় অন্যদের উপর চাপিয়ে লাভ নেই। আপনারা মনে করছেন যে আপনারাই ঠিক আছেন, কিন্তু বিগত 15 বছর 17 বছরের রাজনীতি দেখেন, শেখ হাসিনার অনেক আগের বিদায় হওয়া উচিত ছিল। বিএনপির যে শক্তি, সামর্থ্য, কর্মী সমর্থক আছে এবং তার যে মিত্র গোষ্ঠী আছে, পারেনি কেন? বিএনপির এই নেতৃত্বের কারণে। এই যে তারা যেমন বলেন, তারা একবারও বিবেচনা করে দেখেন না যে আমি প্রতিদিন বলি যে নির্বাচনটা হওয়া উচিত, নির্বাচন যত বিলম্ব হবে তত সমস্যা হবে, কিন্তু তাদের মাথায় এগুলো ঢোকে না। তো এখন করণীয় কি? এখনও আমি মনে করি যে বাস্তবতা, এবং শেখ হাসিনা ইতিমধ্যেই সাক্ষাৎকার দিয়ে যেহেতু অ্যাটলিস্ট এটা বলেননি বাংলাদেশের জনগণ তাকে এখনও চায়, তিনি এত উন্নয়ন করেছেন, তাকেই ক্ষমতায় আনতে হবে, তার দলই দেশের সবচেয়ে জনপ্রিয়। আমি এই জন্যে তাকে তার এইটুকু বোধোদয়ের জন্যে আমি মনে করি যে ঠিক আছে, আপনি তাকে ধন্যবাদও জানাতে পারেন। আর ওই যে ক্ষমা চাননি, এত ব্রুটালিটি যে করে, সে আসলে ক্ষমা চাইবার মতো মানুষ নন। কিন্তু যাই হোক, উনি এটা বলেছেন, তাহলে থাকে কে? এনসিপি। আমি মনে করি এনসিপিকে লস্ট কেস এনসিপির মিত্ররা করে দিয়েছে, তাদের অপার সম্ভাবনা ছিল। এনসিপির কয়েকজন নেতা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন অভ্যুত্থানের পর, আমি তাদের যে পরামর্শ দিয়েছিলাম, আমি মদিনও তাদেরকে বলেছি যে আপনারা তো আমার পরামর্শ শোনেননি, করলে তাদের আজকের এই পরিণত হতো না, তারা হিরো হিসেবেই থাকতে পারতেন, কিন্তু তারা এখন চিরতে পরিণত হয়েছেন। জামাত বারবার বলতে চাই না, আমি বলেছি। সো বিএনপির এই সম্ভাবনাটা, কিন্তু বিএনপির সমস্যা কি? বিএনপির একটা বড় সমস্যা হচ্ছে বিএনপি তার রাজনীতিটা ঠিক করতে পারে না। বিএনপির বড় সমস্যা হচ্ছে সে কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে না। বিএনপির বড় সমস্যা হচ্ছে তার নেতৃত্ব অত্যন্ত দুর্বল। দেশে যারা নেতা আছেন তারা ব্যবসা বাণিজ্য, নিজের স্বার্থর বাইরে দল নিয়ে কে কতখানি চিন্তা করেন আমি জানি না। তবে একটা কথা আমি আবার একটু বলে রাখি, আমার উপরে তিনি অসন্তুষ্ট,
কারণ আমি তার ভীষণ রকমের সমালোচনা করেছি। আমি সেই সমালোচনা থেকে নিজেকে সরিয়েও নিচ্ছি না। সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য যেদিন লন্ডন বৈঠকে ফেব্রুয়ারি মাসে যাওয়ার সিদ্ধান্ত নেয়, সম্ভবত আমি যেটুকু শুনেছিলাম যে তিনি ওই সিদ্ধান্তের পক্ষে ছিলেন, আমি তাকে ধন্যবাদ জানিয়েছিলাম। ওভারঅল পারফরমেন্স মন্দের ভালো হিসেবে তার একটা কনসিস্টেন্সি আছে। তিনি, আমি লক্ষ্য করছি, পরিশ্রম করছেন, দেখতে শুনতে ভালো, লেখাপড়াটা কিছু জানেন, করেন। অ্যারোগেন্সি আছে যেটা একদমই অ্যাকসেপ্টেবল নয়, একদমই অ্যাকসেপ্টেবল নয়, বাংলাদেশের পলিটিক্যাল কালচারে তো নয়, অন্য কোনো কালচারে নয়। হ্যাঁ, তার সঙ্গে কোনো কোনো বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পর্ক, কোনো কোনো দেশের সম্পর্ক নিয়ে আলোচনা আছে। সম্প্রতি দেখলাম নানা জায়গায় বিএনপি মহলে ভাইরাল হচ্ছে তার ছেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু তারপরও তার কথাবার্তা একটা রাজনৈতিক দলের, বিএনপির মতো দলের নেতাদের যেটা হওয়া উচিত সেটা এখনও পর্যন্ত ঠিক আছে। কিন্তু তার অনেক রকমের কারেকশন দরকার। এখন তিনি বলবেন তাকে আমি উপদেশ দেওয়ার কে? আমি উপদেশ দিই একজন নাগরিক হিসেবে, যেহেতু তিনি আমার দেশের রাজনীতি করেন। আমি উপদেশ দিই একজন সাংবাদিক হিসেবে, একজন গবেষক হিসেবে, এবং এটাই আমার কাজ। এবং এটা যতক্ষণ পর্যন্ত বিএনপি নেতৃত্ব অ্যাকসেপ্ট করতে না পারবে, তাদের জন্য সামনের দিনগুলো সুখকর হবে না।